কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না শর্ত সাপেক্ষে এমন প্রস্তাবে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির শর্ত হচ্ছে সাংবিধানিক কাউন্সিল এনসিসি বা এমন কোনো কমিটির মাধ্যমে কমানো যাবে না নির্বাহী বিভাগের ক্ষমতা। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের দলের এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে রাষ্ট্রের স্বার্থকে সবার উপরে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দলের মতের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় ঐক্যমত্য কমিশন। এজন্য সব দলকে ছাড় দেওয়ার তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। এদিন রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ এবং কোনো ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। কয়েকটি দল জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান মূলনীতি অটুট রাখার বিষয়ে এখনও ঐক্যমত্য হয়নি। তবে নতুন 5 মূলনীতিতে অধিকাংশ দলের সম্মতি রয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসে 7 সদস্য বিশিষ্ট সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনী প্রধানের নিয়োগ ছাড়া এ কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে। ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তার কমিশনের অধীনেই অনুষ্ঠিত হয় বিগত জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারির ওই বিতর্কিত নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। নির্বাচন যে কতটা চ্যালেঞ্জ তা দায়িত্বের শুরুতেই বুঝতে পেরেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদ। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে খেতাব পান আমি ডামি নির্বাচনের কারিগর হিসাবে। বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বয়কটে ও নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার নতুন তত্ত্ব উদ্ভাবন করে আওয়ামী লীগ। এজন্য ডামি নির্বাচন হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। অবশ্য নির্বাচন নিয়ে কখনো অতৃপ্তি, কখনো বা সন্তুষ্টির বার্তা ছিল হাবিবুল আউয়ালের কণ্ঠে। সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা
দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আউয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40% কথা বলেন। সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। নির্বাচন নিয়ে বারবার রাজনৈতিক সমঝোতার কথা বললেও বরফ গলেনি তার আহ্বানে। শুরু থেকে তার নেতৃত্বে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপি জামাত। তবে 24-এর নির্বাচনে অংশ নিলে বিএনপি ভালো করতে বলে মনে করতেন তিনি। আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সাড়া দেননি। তার মেয়াদে ভোট ডাকাতির অভিযোগে গাইবান্ধায় সংসদীয় উপনির্বাচন বাতিল নজির তৈরি হলেও আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্বের অভিযোগ উঠে আউয়াল কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর মেয়াদের 2.5 বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বুধবার রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। প্রহসনে নির্বাচন করার অভিযোগ এনে সাবেক 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল, তাই উৎসাহ উদ্দীপনা আর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে দিনভর জমজমাট কেন্দ্রীয় কার্যালয়। কাউন্সিলের মাধ্যমে এলো নতুন নেতৃত্ব। ভোটে সভাপতিত্ব নির্বাচিত হন রিফাত রশিদ আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসান ইমাম। এ সময় জুলাই আন্দোলনের প্রেরণায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই নেমে আসেন রাজপথে। তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হওয়ার পর অনেকটাই অভিভাবক শূন্য হয়ে যায় সংগঠনটি। ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসে নানা অনিয়মের অভিযোগ। তাই তো সংগঠনকে ঢেলে সাজাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাউন্সিল। প্রত্যেকের সরব উপস্থিতিতে জমজমাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়। ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন নতুন নেতৃত্ব। এই সময় অনলাইনে ভোট দেন সাবেক আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। পরে ঘোষণা করা হয় নবনির্বাচিতদের নাম। কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচিত যারা হয়েছে, সভাপতি রশিদুল ইসলাম ওরফে রিফাত রশিদ, সাধারণ সম্পাদক পদে 23টি ভোটের মধ্যে 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইনামুল হাসান ওরফে হাসান ইনাম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মুখপাত্র পদে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। এ সময় নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ জানান, সংগঠনের নাম ব্যবহার করে সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি প্রতিহত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান দলটির নেতারা। ধন্যবাদ সবাইকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।